ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে আসছে নতুন মেরুকরণ। জোটের রাজনীতিতেও শুরু হয়েছে পালাবদলের হাওয়া। আর এরই ফলশ্রুতিতে নির্বাচনের প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে নানা শঙ্কা। মাঠ পর্যায়ে নানা অভিযোগ উঠছে বিএনপির বিরুদ্ধে, যার প্রভাব পড়ছে ক্যাম্পাস থেকে শুরু করে জাতীয় রাজনীতির অঙ্গনে। এই সব মিলে বিএনপির অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশল নিয়ে স্টার নিউজের সঙ্গে কথা বলবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। স্বাগত আপনাকে স্টার নিউজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দর্শককেও আমার শুভেচ্ছা। পিআর পদ্ধতি নিয়ে তারা একটি দাবিতে 4টি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে যুগপথ। এই যে নতুন জোটের একটি প্রক্রিয়া, যদিও তারা জোট ঘোষণা করেনি, কিন্তু এই যে তাদের কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে একটি প্ল্যাটফর্মের জানান দিচ্ছে, এটি আপনারা মনে করছেন কিনা যে আপনাদের রাজনৈতিকভাবে এটিকে আপনাদের কোনো সুবিধাজনক অবস্থান তৈরি করছে নাকি সংকট তৈরি করছে? মত প্রকাশের স্বাধীনতা থাকতেই পারে। জোট অথবা বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারে, সেই ইস্যু নিয়ে দাবি উত্থাপন করতেই পারে, সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। এখন সেই দাবিটা কতটুকু এই মুহূর্তে কার্যকর, কতটুকু গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য সেটি কার্যকর হতে পারে, সেইটা হচ্ছে জনগণের বিবেচ্য বিষয়। পিআরের ব্যাপারে বলেছে যে এই বিষয়টি জনগণ ভালো মতো অবহিত নয়, এদেশের রাজনৈতিক দলগুলো অবহিত নয়, এবং এইটা আমাদের যে 16 বছরের গণতান্ত্রিক সংগ্রাম, সেখানে কেউ দাবি করেনি, কোন রাজনৈতিক দল যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন তখনও কেউ দাবি করেনি যে পিআর পদ্ধতি লাগবে। এই পিআর পদ্ধতি পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে প্রচলিত হয়েছে ইতিমধ্যে, সেখানে কিন্তু নানা সংকট তৈরি হয়েছে। নেপাল দেখেন, নেপালে তো তাদের রাজতন্ত্রের অবসানের পর থেকে একটা গণতন্ত্রের ধারাবাহিকতা আছে, ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে সংবিধান পরিপন্থী কোনো ব্যবস্থা সেখানে হয়নি, কিন্তু সেখানে পিআর নেওয়ার পরে সরকার, একটা নির্বাচিত সরকারও স্থিতিশীল থাকতে পারছে না। এটা একটা বড় ধরনের ত্রুটি, এবং যে সমস্ত দেশ এটা করেছেন তারাও ভাবছেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশে যারা করেছেন তারা এটা ভাবছেন। এবং ইসরায়েলের যে পিআর পদ্ধতির যে নির্বাচন, সেটা অস্থিতিশীলতা তৈরি করছে, এবং এই অস্থিতিশীলতাটাকে মেকআপ করার জন্য, জনগণকে বুঝ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করছেন, যে তাদের যাতে জনপ্রিয়তা অটুট থাকে এবং সরকার যাতে পড়ে না যায়। এই করে আপনারা দেখেছেন যে গাজাতে যে বর্বরোচিত কর্মকাণ্ডগুলো চালানো হচ্ছে, এটা হচ্ছে এই পিআর পদ্ধতিতে সরকারের যে একটা অনিশ্চয়তা থাকে, সেই অনিশ্চয়তা কাটানোর জন্য, জনমনে প্রভাব বিস্তার করার জন্য তারা এই জিনিসটা করছে। তো সুতরাং আমি যেটা মনে করি যে পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে, এরা হচ্ছে এটা যৌক্তিক নয়। এই মুহূর্তে জাতি এ বিষয়ে প্রস্তুত নয়, এবং সামনের যে নির্বাচনটি এদেশের জনগণ বঞ্চিত হয়েছে প্রায় 16 বছর ধরে, তারা অবাধ সুষ্ঠু নির্বাচন বা ইনক্লুসিভ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তো সুতরাং একটা সরাসরি যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, একটা স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া দরকার, সর্বাগ্রে এইটা করা দরকার। অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা আপনারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের অনেককেই একটু নির্লিপ্ত দেখা যায়। আপনারা যে দাবিগুলো করছেন রাজপথে, কিংবা আপনারা যে বক্তব্যগুলো জনগণের সামনে তুলে ধরছেন, তাদের অনেককেই বেশ নির্লিপ্ত মনে হচ্ছে। আমি তো দেখি না, প্রত্যেকেই এখানে করছে। সমমনা দলগুলো তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, কথা বলছেন, সভা সমাবেশ তারা করছেন, সেখানে তাদের কথা, তাদের তো রাজনীতিরও তো একটা নিজস্ব রাজনীতির একটা বিষয় আছে, সেটাও তো তুলে ধরার বিষয় আছে। মানে আমরা যা চিন্তা করব সবাই তো সেটা করবে না, কিন্তু কতগুলো কমন পয়েন্টে, নির্বাচন ইস্যুতে, তারপরে এই যে জুলাই সনদ ইস্যুতে আমরা অধিকাংশই অভিন্ন মত এখানে পোষণ করা হয়। তার আগে তো দলের মধ্যে আলোচনা হয়, সে দলের মধ্যে আলোচনার মধ্যে কি ডিবেট হয় না, সেখানে আলোচনা সমালোচনা হয় না, হয়ে তারপরে একটা সিদ্ধান্ত হয়। যে জোটের কথা আমরা বলছি যে আনুষ্ঠানিক না হলে পরেও, সেখানেও তো সবাই একমত হয়ে কথা বলেনি। এনসিপি তো জাতীয় নির্বাচন, যেটা জাতীয় নির্বাচনে তো আর ইয়ের কথা বলছে না, পিআরের কথা। তারা বলছে যে আপার হাউস যেটা হবে, সেই আপার হাউসে মানে পিআরের বিষয়ে তারা দাবি তুলছে। এখানে সবাই যে একবারে একই পয়েন্টের উপরে রিজিড আছে তা তো নয়। তা আমার মনে হয় এইভাবে আলাপ আলোচনা, কথাবার্তার মধ্যে দিয়েই একটা
ডেভেলপমেন্ট আসবে এবং সবাই নির্বাচনের দিকে এগিয়ে আসবে। আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদের একদিকে আলোচনা চলছে, আরেকদিকে কর্মসূচি, এইটাকে রাজনৈতিকভাবে আপনি কি মনে করেন? আমি মনে করি যে পলিটিক্যাল রেটরিক বলেও তো একটা কথা আছে, রাজনীতিতে একটু কথা বলা, মানুষের মাঝে থাকা, সেটাও হতে পারে। আর এটা তো কারো জন্যই খুব সুখকর হবে না যদি পয়েন্ট অফ নো রিটার্নে যায় যে আমাদের এটা মানতেই হবে, এটা ছাড়া আমরা কিছু করব না, আমরা নির্বাচনে যাব না। এটা করতে গেলে এটা বিএনপির একার কোনো ক্ষতি হবে না, এটা সবার ক্ষতি হবে। যদি মানে মৃতপ্রায়, আমি বলবো অবসন্ন মৃতপ্রায় কি বলে ফ্যাসিবাদের যদি নতুন করে পুনরুজ্জীবন ঘটে, সেই পুনরুজ্জীবনে কেউই স্বস্তিতে থাকবেন না এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। তো সুতরাং সব কিছু বিবেচনায় নিয়েই কাজ করতে হবে সবাইকে। মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের, সেটা আর্থিক হোক, চাঁদাবাজি বা দখলবাজি, এই জায়গাগুলো আপনাদের বিব্রত করে কিনা এবং আপনারা মনে করেন কিনা যেগুলো? নিশ্চয়ই বিব্রত করে বলেই তো আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতিনিয়ত বহিষ্কার হচ্ছে, পদ স্থগিত হচ্ছে, শোকজ করা হচ্ছে, চিরস্থায়ী বহিষ্কার হচ্ছে, সাময়িক বহিষ্কার হচ্ছে। মানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের যত পদ্ধতি প্রতিদিন জেলা পর্যায়ে হচ্ছে, কেন্দ্রীয় পর্যায় থেকেও সেই জিনিসগুলো করা হচ্ছে। কিন্তু কথা হলো, এটা আমাদেরও একটা অভিযোগ রয়েছে, আরও কিছু রাজনৈতিক দল তাদের বিরুদ্ধেও কিন্তু সেম অভিযোগ আছে। পাথর উত্তোলন থেকে শুরু করে, বালু উত্তোলন থেকে শুরু করে, এমনকি নারী ঘটিত বিভিন্ন কর্মকাণ্ডেরও কিন্তু অভিযোগ রয়েছে। তারা ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাদেরটা মিডিয়াতে ওইটা তুলছে না, শুধু বিএনপির দিকে এটা করছে। বিএনপি যদি এগুলো দেখে চোখ বন্ধ করে থাকতো, বা ঝড় উঠেছে উট পাখির মতো বালির মধ্যে যদি মাথা গুঁজে থাকতো, তা তো থাকছে না, তা তো থাকেই নই। তাহলে তো এটাও তো হওয়া উচিত যে না, বিএনপি এই সমস্ত ঘটনাগুলোকে শক্ত হাতে তারা দমন করছে। হতেই পারে দলের মধ্যে দুষ্ট, দলের মধ্যে অপরাধী কেউ ঢুকে যেতে পারে, অপকর্মের সাথে কেউ যুক্ত হতে পারে, অনুপ্রবেশ করতে পারে, বা কেউ কোনোভাবেই সে হয়তো বিপদগামী হতে পারে। দলের নেতাকর্মীদের নামে আমরা মামলা পর্যন্ত দিয়েছি, তাকে ধরার জন্য আমরা বলেছি। তো এই পদক্ষেপ তো আমরা বসে নেই। আমরা যদি বসে থাকতাম, আমরা যদি নিশ্চুপ থাকতাম, চোখ বন্ধ করে থাকতাম, তাহলে প্রশ্ন উঠত যে এই বিএনপির লোকরা চাঁদাবাজি করছে, করছে। যখনই আমাদের কাছে কোনো অভিযোগ আসছে, সাথে সাথে আমরা সেটার মানে অ্যাকশন নিচ্ছি। আপনি বললেন যে সন্দেহের তীর আসছে, এই তীরটা বিএনপির দিকে কেন আসছে? এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে, এটা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক মাস্টার প্ল্যান হিসেবে এটা করা হচ্ছে। 111-এর সময় -2 থিওরির একটা ব্যাপার ছিল, একটা মাইনাস হয়েছে, কিন্তু আরেকটা রাজনৈতিক দল তো নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং অসংখ্য নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু যে সমস্ত মানে আন্তর্জাতিক প্লেয়াররা এবং দেশের প্লেয়াররা, মানে খেলোয়াড় যারা, তারা ওইটা ধরে রেখেই কাজ করছে কি না, এটা নিয়ে আমাদের মনের মধ্যে সন্দেহ আছে যে ঠিক আছে, বিএনপিকেও একটা মেলাইন করে মানে রাজনৈতিক মাঠ থেকে ওদেরকে দূরে সরিয়ে দেওয়া যায় কি না, এরকম একটা পরিকল্পনার অংশ হিসেবে আসতে পারে। তাহলে আমি তো একটা বিশ্লেষণ দিলাম যে তীরটা তাহলে এদিকে কেন। আমি তার মানে বলছি না কেউ অপরাধ করলে, কেউ অন্যায় করলে সে ঢেকে রাখেন, এটাও বলেন, কিন্তু পাশাপাশি আরও তো অনেকে করছে, সেগুলোও নিয়ে আসেন। তাহলে তারাও সতর্ক হবে যে না, আমাদের বিরুদ্ধেও এই অভিযোগের তীর আসছে। তো আপনাদের জায়গা থেকে লাগাম টেনে ধরার চেষ্টা করছেন, কঠোর বার্তা দিচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে সেটি কতখানি কার্যকর হচ্ছে না, এই জায়গাতে তো বলার, এটা বড় দল, সেখানে অনেক নেতাকর্মী তারা করছে, এবং যারা এই ধরনের অপকীর্তির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তাদের সংখ্যাও তো বেশি, এদের সংখ্যা তো কম না। মানে বহিষ্কার করা, তারপরে পদ স্থগিত করা, অব্যাহতি দেওয়া, নানা ধরনের সাংগঠনিক ব্যবস্থা তো ক্রমাগতভাবে ওটা তো চলছে। তো সুতরাং এই অভিযোগ তো আর নতুন করে করার তো কিছু নাই। যখনই আমরা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে যেটা দেখছি, তাৎক্ষণিকভাবে আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করছি, সেটা একটা তদন্ত করছি খোঁজখবর নিয়ে। এবং সেখানে এমন তো নয় যে শুধুমাত্র তৃণমূলে একবারে ওয়ার্ড পর্যায়ের নেতা, তা না, 22 চেয়ারম্যান আছে এই ইয়ের মধ্যে, পার্টির সাংগঠনিক সম্পাদক আছে, বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে। তো সুতরাং এর চাইতে বড় পদক্ষেপ আর কি হতে পারে। তো আমার কথা হলো যে এই জিনিসগুলো তো বেশি আলোচনা হবে যে না, বিএনপির কিছু লোক এই ধরনের অপকর্মে আছে, কিন্তু বিএনপি কাউকে ছাড় দিচ্ছে না। এই ধারণাটা কিভাবে মানুষের ভিতরে জন্ম দেওয়া হলো যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ হয়ে যাবে? আমি বলেছি যে মাস্টার প্ল্যান এখানে রয়েছে, কিছু গণমাধ্যম এখানে কাজ করেছে, কিছু রাজনৈতিক দল এখানে কাজ করেছে। তারা বলছে দেখো, আওয়ামী লীগ যা ছিল তারাও তাই,
কিন্তু তাদেরও যে এই ঘটনা ঘটছে সেটা কিন্তু গণমাধ্যমে ওইভাবে প্রমিনেন্টে নিয়ে আসা হয়। এখানে কোনো না কোনো একটা শক্তি, একটা ডিপ স্টেট কেউ বলে যে যেটা একটা মানে শ্যাডো গভর্নমেন্ট, অথবা আন্তর্জাতিক কোনো শক্তি যারা চায় -2 থিওরির যে একটা বিষয়টা ছিল যে আওয়ামী লীগও গেছে, এখন বিএনপিকেও এখন ছাড় দেওয়া যাবে না, তাকেও ড্যামেজ করতে হবে। ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন দেখলাম, এই ফল কেন হলো? আপনি নিজেও ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র রাজনীতি দিয়ে আপনার রাজনীতি জীবন শুরু হয়েছিল, আপনি রাকসুর ভিপি ছিলেন, আপনার দৃষ্টিতে কি মনে হয়? এমনি ইলেকশন হয়েছে সাদা চোখে ডাকসুতে, সেই নির্বাচনের নানা ধরনের অনিয়মের কথাও এসছে। এরপরে হয়তো তারপরেও ছাত্র শিবির তারা জিতেছে, সেটা ছাত্রদের ইচ্ছার প্রতিফলন, সেখানে আমার বলার কিছু নাই। কিন্তু যে অনিয়মগুলো হয়েছে নানাভাবেই, যেমন হাত পা বেঁধে ছেড়ে দেওয়া নির্বাচনটা, সেখানে কেউ যেতে পারবে না। যারা নির্বাচিত হয়েছেন ডাকসুতে, ভিপি এবং জিএস দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ছিলেন। এই যে মানে দ্বিচারিতা, এই যে গুপ্তচর বৃত্তির যে একটা প্রবণতা এইবার আমরা দেখলাম, আমরা বিস্মিত। তারা কৌশল করে রেখেছে, কিন্তু কৌশল ভালো, অনৈতিক কৌশল কি ভালো? আপনারা ছাত্রলীগের মধ্যে থেকে এমনও অভিযোগ আছে, এই ভিপিজিএসের অনেকেই হেলমেট পরে ছাত্র দলকে যখন ধাওয়া করে বা মারে পুলিশের সহায়তায়, তখন তারাও সেখানে অন্তর্ভুক্ত ছিলেন। দুটি ক্যাম্পাসের যে নির্বাচন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সবাই তরুণ এখানকার যারা ভোটার। তো তরুণরা কি বিএনপির দিক থেকে কোনো কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে? মানে আপনার বিশ্লেষণ কি বলে? মুখ ফিরায়নি, বরং একটা হাইপার প্রোপাগান্ডার একটা ধাক্কার মধ্যে, হাইপার প্রোপাগান্ডার একটা অ্যাটাকের মধ্যে তাদেরকে ফেলা হয়েছে। নিউ জেনারেশনের ছাত্ররা জানে না কি ঘটেছিল, 80-র দশকে কী ঘটেছিল, গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রাম কে করেছে, গণতন্ত্রের চ্যাম্পিয়নশিপ কারা, এবং ছাত্রদল বা বিএনপির কি ভূমিকা ছিল আর হাসিনার আন্দোলনের বিএনপি করেছে একটা বৃহত্তর আদর্শের আন্দোলন, সেটা গণতন্ত্র ফিরাতে হবে, পুনরুজ্জীবন ঘটাতে হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। আর আরেকটি সংগঠন করেছে তাদের নেতাদেরকে বাঁচানো, মূলত তাদের নেতাদেরকে বাঁচানো। এই ক্ষেত্রে যতটুকু এই যে আন্দোলন সেখানে থাকা যায়, তাদের মূল এটা। এই বিষয়গুলো যখন আরও তারা জানবে, তখন তাদের যে মানসিকতা, সেই মানসিকতার তো পরিবর্তন নিশ্চয়ই ঘটবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি বার্তা দিয়েছিলেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সেই তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আপনাদের সামনে নির্বাচন নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? চেয়ারম্যান মহোদয় যেটি বলেছেন, আমি মনে করি এটা একটা অন্যতম শ্রেষ্ঠ বার্তা তরুণ সমাজের জন্য। কারণ তরুণরাই বিএনপির শক্তি হিসাবে কাজ করেছে। ধানের শীষ যে আবেগ তৈরি করে, ধানের শীষ মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি করে, উৎপাদন উন্নয়নের যে একটা কল্পলোক তৈরি করে, এইটাতে আপ্লুত হয় তরুণরাই, এবং তরুণরা ধানের শীষকেই ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। তাহলে নির্বাচনের পরিবেশ নিয়ে বা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে কেন? সবার চাওয়াই তো এক। আলটিমেটলি আমি মনে করি যে এই শঙ্কা থাকবে না, কোনো শঙ্কা নয়। এই ধরনের ডিবেট, এই ধরনের ডিমান্ড, এইটা তো থাকেই, অব্যাহত থাকে। ভোটের আগে এই ধরনের দাবি দেওয়া, এই ধরনের কথাবার্তা, এটা হয়তো থাকবে, এটা চলতে থাকবে। এটা ডেমোক্রেসির প্র্যাকটিসের ক্ষেত্রে এটা খারাপ না, বরং এটা ভালো। এটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা আমি মনে করি এটা অত্যন্ত মানে স্বাস্থ্যকর একটি বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ক্ষেত্রে কতখানি গুরুত্ব বহন করছে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার? বিশাল গুরুত্ব বহন করছে, এবং মূলত আমি বলবো যে 2009 সালের পর থেকে এটাই হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এবং এই করার মধ্যে দিয়ে জনগণ ঠিক করবে কে তাদের মনোনীত প্রার্থী এবং কোন দলকে তারা ক্ষমতায় বসাবে, এটা জনগণ সেখানে ঠিক করে দিবে। তো আমি সেই দিক থেকে মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতের এক দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্রের পথ চলার জন্য এটা হবে একটা শক্ত খুঁটি। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন পর্যায় থেকে। বিএনপি আপনাদের তরফ থেকে আপনারা গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন, কিন্তু সেখান থেকে আপনাদের মানে পরিষ্কার বার্তা কি, আপনারা কি ওই দাবির পক্ষে না বিপক্ষে? সবাইকে মনে রাখতে হবে যে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদকে প্রলম্বিত করা, তাকে স্থায়িত্ব দেওয়া, তাকে টিকিয়ে রাখার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সুতরাং এই রাজনৈতিক দলটি সবসময়ের জন্য একটা সুবিধাবাদ পক্ষে, তার সুবিধাবাদ কায়েম করেছিল। এখন তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা সরকার
নির্ধারণ করবে, এখানে আমার কিছু বলার নেই। বিএনপিকে নিয়ে আপনার স্বপ্ন কি? আপনার সামনে বিএনপিকে কোথায় দেখতে চান? বিএনপিকে দেখতে চাই একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতন্ত্রের জন্য তার দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রাম অনুযায়ী এই দেশকে সত্যিকার একটা গণতান্ত্রিক চেতনার দেশ হিসাবে গড়ে তুলতে পারবে। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে মানুষ বিব্রত হচ্ছে, প্রশ্ন তুলছে, এই প্রশ্ন তোলার যেন সুযোগ না থাকে। সকল নেতাকর্মী তারা একটা সংযত আচরণ করবেন। যারা ছাত্র তারা লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। তারা কেন বিভিন্ন অফিস আদালতে তাদেরকে যেতে হবে? যুবক যারা যুবদল করেন তারা যুব সংগঠন গড়ে তুলবেন, একটা আদর্শ ভিত্তিক যুব সংগঠন গড়ে তুলবেন। তারা যে কর্মে নিয়োজিত আছেন সে কর্মে করবেন এবং সৎ পথে সে কর্মটা করবেন। তারা যেন কোথাও কোনো ঠিকাদারি, কোনো পার্ট টাইম কন্ট্রাক্টারি বা পার্ট টাইম কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যেন কেউ যুক্ত না হয়। এই বার্তাটাই আমি বিএনপি, শুধু যুবদল ছাত্রদল নয়, সকল অঙ্গ সংগঠন যারা আছে সবাইকে বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সঙ্গেই থাকুন।